দমদম পার্কের একটি ঘটনার দিকে, কারণ দমদম পার্কে আক্রান্ত হলেন পুলিশ। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ। কিন্তু আক্রান্ত কেন পুলিশ হলো আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, দমদম পার্কে আক্রান্ত কেন হলো পুলিশ? দমদম পার্কে আক্রান্ত পুলিশ, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ। আরো একবার জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে। অনুপ, শোনা যাচ্ছে? নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত হলেন পুলিশ। দমদম পার্কের ঘটনা, দমদম পার্কে আক্রান্ত পুলিশ, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, দমদম পার্কে আক্রান্ত কেন হলো পুলিশ? গতকাল যখন নাইট পেট্রোলিং চলছিল সেই সময় মূলত পুলিশকে আক্রান্ত হতে হলো, রাস্তায় ফেলে মূলত পুলিশকে বেধড়ক মারধর, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা। যখন কয়েকজন যুবক একেবারে বেপরোয়া বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু একেবারে বাইকে বিভিন্ন রকম যখন আওয়াজ করছিল এবং সেখানকার মানুষজন তারা কিন্তু প্রথম প্রতিবাদ করে গোটা বিষয়টা পুলিশকে জানায়। পুলিশ যখন সেই বাইকটা আটকাতে যায় এবং সেখানে দেখা যায় আরো বেশ কিছু বাইক চলে আসে এবং এরপরেই রাস্তার উপরে পুলিশকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। প্রথমে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দাস, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। অন্যদিকে পুলিশের গাড়ি থেকে কিন্তু একেবারে রাইফেল কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে এমনটা অভিযোগ রাজীব মাঝির কাছে। রাজীব মাঝিকেও কিন্তু একেবারে অহস্তল তাকে হেনস্থা করা হয়। এরপরেই কিন্তু একেবারে পুলিশের যে গাড়ি সেই গাড়ি ভাঙচুর করা হয়। এরপরে বিশাল পুলিশ বাহিনী আসতে তারা প্রত্যেকে থাকে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ফুটেজ দেখার পরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাই চিহ্নিত করার কিন্তু কাজ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ, দমদম পার্কে আক্রান্ত পুলিশ, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত হলেন পুলিশ। বেপরোয়া বাইক আটকাতে গেলেই চড়াও হয় যুবকরা। লেকটাউন থানার কনস্টেবল এবং সিভিককে মার। দু সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোথাও আবার 2002 সালের ভোটার লিস্টে একটি বুথে একজন ভোটারেরও নাম নেই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002 এর এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার বসিরহাটে স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার তালিকায় ছিল 896 জনের নাম। এবার লিস্টে সেখান থেকে 48 জনের নাম বাদ গিয়েছে। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনো যেন সেইভাবে দিতে পারি। উত্তর 24 পরগনার আগরপাড়া এখানকার ইলিয়াস রোডের বাসিন্দা স্বপন কুমার দে। তার দাবি 1990 সাল থেকে ভোট দিচ্ছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। পরিবারের 3 সদস্যের নামও বাদ গিয়েছে। এরপরেই তিনি স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন। আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি। 15 বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই, আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে ওঠে ওই এলাকা। স্থানীয়দের দাবি এলাকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। পরে ভোটার তালিকায় নামও ওঠে প্রায় 200 জন ভোটার, কিন্তু 2002 সালের তালিকায় নাম নেই। এই নিয়েই তারা উদ্বেগে। আগে বাংলাদেশে ছিল। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে অত্যাচার আইছি, এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে। ভোটার লিস্টে তো নাম নেই। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান, ওখান ছিল, তারা সেখান থেকে আনবে। যারা বাংলাদেশের তাদের থাকবে না। আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি, আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি। তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না। নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি এখানকার 1157 জন ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। স্থানীয়দের দাবি 1980 সাল পর্যন্ত গঙ্গা পেরিয়ে
হুগলির বলাগড় বিধানসভায় ভোট দিতেন। অন্য জেলা থেকে নদী পেরিয়ে ভোট দেওয়ায় শুরু হয় আইনি টানাপোড়েন। 1980 সালে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শেষমেশ নির্বাচন কমিশনের উদ্যোগে 2009 সালে তাদের নাম ভোটার লিস্টে ওঠে। বিধানসভা কেন্দ্র কল্যাণী, কিন্তু টানাপোড়েনের জেরে 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় তৈরি হয়েছে আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপানুতর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম। এসআইআর চালু হয় নিউ টাউন সহ বিভিন্ন জায়গা থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন। অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা, সেখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে। কাজের লোক চলে যাচ্ছে, রাইমিস্ত্রির কাজ করতে চলে যাচ্ছে, লেবারের কাজ করতে চলে যাচ্ছে। টিএমসি বলে রেখেছিল এসআইআর করতে দেবো না, কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে, আর সেই জন্য পালাচ্ছে এবং পালাতেই হবে। নিজে নিজে চলে গেলে ভালো, না হলে জেলের ভাত খেতে হবে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে, সিএএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। পরিচারিকা সংগঠনের দাবি, যারা বাড়িতে কাজ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। গৃহসহায়িকারা যেহেতু বস্তি অঞ্চলে তারা বাস করে, তাদের শিক্ষাগত যোগ্যতা সেরম নয়, তাদের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়ানো সহজ বলে এরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সব গৃহসহায়িকারা সুরক্ষিত আছে, যে যেখানে এতদিন বাস করতেন তারা সেখানেই আছেন। নিউজ 18 বাংলা। শুভেন্দুর এসআইআর হুঁশিয়ারি, 50% এসআইআর হলেই তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনের কার্বলিক অ্যাসিডে সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ, কটাক্ষ শুভেন্দুর। আর অন্যদিকে বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণালের। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে, 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। দলের কর্মীদের মানসিকতা তলানিতে, মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বিভৎসভাবে হারতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে, যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা। বিধানসভায় নন্দীগ্রামে জয় নিয়ে কনফিডেন্ট শুভেন্দু। নন্দীগ্রামে বিধায়ক হবে তৃণমূল প্রার্থী, আতঙ্কে আছেন শুভেন্দু, কটাক্ষ কুণাল ঘোষের। তৃণমূল 8200 লিড ছিল, এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। শুধু নন্দীগ্রাম থেকে ফোন গেছে অভিষেকের অফিসে যে সেবাশ্রয়ের প্রজেক্টটা নিয়ে আমাদের এখানে একটু আসুন। শুভেন্দুবাবু এবং ওখানকার বিজেপি এতটাই আতঙ্কে আছেন যে তড়িঘড়ি আজকে একটা টেবিল পেতে নানা ধরনের শিশি বোতল নিয়ে বসতে হয়েছে। নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের যিনি প্রার্থী দাঁড়াবেন, তিনি আইনসম্মতভাবে লোডশেডিং না করে, নির্বাচন কমিশনকে কাজে না লাগিয়ে তিনি বিধায়ক হবেন। বিজেপি বিধায়কের এলাকায় রাস্তা খারাপ, আর রাস্তা খারাপের অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন বরেন বর্মন। শীতলকুচির বিজেপি বিধায়কের সামনে চলে স্লোগান। ওনারা এখানে আসছে, ওরা দীর্ঘদিন যাবত মানে ভাঙ্গা রাস্তা, কাদা একাডু আছে, উন্নয়নের কোনো বালাই নেই, নামেই নেই। এখানে তো বিধায়ক বরেন বর্মন, উনি তো করবে উন্নয়ন গুলা।
এই জন্য গ্রামবাসী আজকে জমায়েত হয় ওর বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ জানায় রাস্তায় দাঁড়িয়ে। এই বিষয়ে কোনো দলের তরফে হয়েছে না আপনারা স্থানীয় গ্রামবাসী সবাই জমায়েত হয়ে গ্রামবাসীর সবাই কালো পতাকা দেখাতে গেছে, এই হচ্ছে তাদের কাজ। দ্বিচারিতা, এইদিকে বিধায়ক এলাকার উন্নয়ন কাজ করতে দেওয়া হবে না, আর এইদিকে উস্কি দিচ্ছে নেতা নেত্রীদেরকে যে বিধায়ককে আটকাও, বিধায়কের গাড়ি ভাঙচুর করো। তারা বিকৃত মস্তিষ্ক, বিকৃত সংস্কৃতির মানুষ। আজকে পরবর্তী খবরে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলা, হাবড়ার তৃণমূল বিধায়কের বাড়িতে চড়াও। সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে চড়াও এক যুবক, জ্যোতিপ্রিয়র মুখে ঘুষি মারার অভিযোগ। যুবকের হামলায় বিধায়কের কোমরে চোট, পালাতে গেলে রক্ষীরা ধরে ফেলেন সেই যুবককে আটক বিধাননগর নর্থ থানার পুলিশের। ধৃত অভিষেক দাস হাবড়ার জয়গাছির বাসিন্দা। এইখানে দাঁড়িয়েছি, ওয়েট করে যে আমি উল্টো দিক করে চেয়ারে পড়েছি, এখানে একটু লেগে গেছে আমার। তারপরে ওকে যখন আমি খেলা আমি সরাতে পারছি না, কিছু বলেনি, মেরে দিয়ে চলে গেল। নেশা, কিন্তু নেশা করে আছে জায়গায়। এখানে যে ঘুরছে, তুই আমাদের ছেলেমেয়েকে দেখো, ও অটো করে এসে নেমেছে। ছেলেটা আমার সাথে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আমি মনে করি যে হাবড়ার ছেলে, দাঁড়িয়ে আছি, ওখানে দেখি দ্রুতগতিতে এসে গাপ করে এখানে একটা মারলো ঘুষি। আমি ছিটকে এখানে পড়লাম, পড়ে আমি চিৎকার যখন করছি, চিৎকার করতে ওইখানে বাইরে যে 3টে ছেলে দাঁড়িয়ে ছিল তারা ভেতরে ঢুকেছে, ওকে টেনে বার করতে পারছে না। ওরা এত শক্তি গায়ে, মানে প্রচণ্ড নেশা করেছে। কোনো মদের গন্ধ আমি পাইনি, কিন্তু ড্রাই নেশা একদম দেখে মনে হচ্ছে। লাল চোখ তার, 3টের সময় থেকে ঘুরছে, অটো নিয়ে ঘুরছে। এবার অটো করে গেছে, আবার চলে গেছে, আবার 4:30টার সময় অটো করে এসছে, আবার 6টার সময় এসছে। নেতাদের বাড়িতে ঢোকাই নেশা, জ্যোতিপ্রিয়র বাড়িতে হামলায় আটক অভিষেক। হাবড়ার পুরো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বাড়িতেও চড়াও, একাধিকবার আটক হয় এই অভিষেক মানসিক ভারসাম্যহীন বলে দাবি। এই কিছুদিন আগে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ পেয়েছে, তারপরে বাড়ি আসার পর থেকে ভালোই ছিল, তারপরে থেকে আবার ওর ভিতরে এটা দেখতে পাচ্ছে, সিমটমটা দেখতে পাচ্ছে। আমি যতদূর জানি কোনো কারণে টেম্পটেড হলে ও তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। হরিদেবপুরে শুটআউট, হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে গুলি 2 যুবকের। আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শার্নিক ঘোষ। শার্নিকটি কি ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আজকে সকাল 6:20 নাগাদ হরিদেবপুর থানা এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটে। এই শুটআউটে এক মহিলার পিঠে গুলি লাগে। মহিলার নাম মৌসুমী হালদার, তার 38 বছর বয়স। এখনো পর্যন্ত তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত এর পেছনে কারণ কি বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সমস্ত বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো সিসি ফুটেজ বা কিছু এখনো পাওয়া যায়নি। পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে যে বা যারা এই গুলি চালানো এসে তাদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে এবং কি মোটিভ, আদৌ মৌসুমী হালদারই টার্গেট ছিলেন কিনা কিংবা অন্য কাউকে গুলি করতে গিয়ে তার গায়ে গুলি লেগেছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু প্রাথমিকভাবে এখন পুলিশ খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ।